আর কতবার এই জাতিকে ধ্বংস করার ফান্দা আটকাতে হবে? আর কত জীবন দিলে, রক্ত দিলে এই জাতির মুক্তি হবে বলুক? 1971 সালে আসা, আমি 42 ছেড়ে দিলাম, 47 ছেড়ে দিলাম, 1971 সালে আসা মানুষের মাঝে 3.5 লক্ষ বাচ্চা শিশু অপুষ্টিতে মারা গেছে এই 9 মাসে। এর জবাব কারা দেবে? আজকে সংবিধানে আমাদের আশ্রয় হলো না? আর কত রক্ত দিলে এই জাতি মুক্তি পাবে? আমরা কি মানুষ নই? আমাদের শরীরে কি জানোয়ারের রক্ত ধারা বইছে? কেন এই ভুক তৈরি হয়েছে কি শুধু গুলি খাওয়ার জন্যে? হরিচাঁদ ঠাকুরের আগে তার বাবা মা বৈষ্ণব ছিলেন। বাহ, প্রত্যেকটা প্রশ্নই আপনার অদ্ভুত। রামকৃষ্ণ পরমহংসদেব সেখানে উনি গার্হস্থ্য জীবনের কথা বলেছেন। রামকৃষ্ণ ঠাকুর কোথাও গার্হস্থ্য ধর্মের কথা বলেননি, বরং মানুষকে গার্হস্থ্য ধর্মের থেকে টেনে হিসেবে বের করে নিয়ে এসেছেন। তার কাছে যতবার মতুয়ার কথা বলা হয়েছে তিনি নাক ঘুরিয়েছেন, তিনি ঈর্ষা করেছেন। বারবার আমাদেরকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। 3 কোটি ভোটার যদি বাদ যায়, এই পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে কারা? আমি আর ডিটেলসে যাচ্ছি না। স্বামী বিবেকানন্দ জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বরের কথা বলেছেন, বা জীব সেবাই শিব সেবার কথা বলেছেন। আমি সন্দীপ রায়, আমি চ্যালেঞ্জ করছি, এ বাণী স্বামী বিবেকানন্দের নয়। কি বলছেন? আমি চ্যালেঞ্জ করছি, আমি রামকৃষ্ণ মিশনের সঙ্গেও চ্যালেঞ্জ করছি এই কথা নিয়ে। আমরা অবশ্যই ভিতরের কথা জানি, যেটা এই মুহূর্তে আমরা চ্যানেলে ওপেন করব না। এনআরসি হলে আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারবে না কেউ। নমস্কার, দা দেবদত্ত শো পডকাস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মতুয়া এই শব্দটা আমরা কেউ কেউ শব্দটার মধ্য দিয়ে জেনেছি, আবার কেউ কেউ জানি মতুয়া বলে কোনো একটি গোষ্ঠী রয়েছে, সম্প্রদায় রয়েছে। কিন্তু অধিকাংশ মানুষ আমরা অনেকেই জানি না যে আসলে মতুয়া কারা, তাদের উৎপত্তি কোথা থেকে, উত্থান কিভাবে, তাদের ইতিহাস কি। আমরা হরিচাঁদ ঠাকুর, কেউ কেউ গুরুচাঁদ ঠাকুরের নামও শুনেছি, কিন্তু তারা কারা? তাদের বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসার তাদের ইতিহাস কি, তাদের জীবন সংগ্রাম কি, তাদের লড়াই কি, আমরা অধিকাংশ মানুষ জানি না। তবে সম্প্রতিকালে CAA কথাটার মধ্য দিয়ে মতুয়া সম্প্রদায়ের যে দাবি দেওয়া, সেই সম্পর্কে আমরা কিছু মানুষ সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা ওয়াকিবহাল হয়েছি, কিন্তু এর বেশি অধিকাংশ মানুষের মধ্যেই কিন্তু সেভাবে কোনো ধারণা নেই। আপনারা কি জানেন যে এই পশ্চিমবঙ্গেই মতুয়া সম্প্রদায়ের জনগোষ্ঠী প্রায় 3 কোটি। এই যে 3 কোটি মানুষের তাদের জীবন, তাদের লড়াই, এই সমস্ত কিছু নিয়ে আজ দ্য দেবদত্ত শোয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। এবং সে কারণে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি অল ইন্ডিয়া মতুয়া সম্প্রদায়ের স্পোকসম্যান, মিস্টার সন্দীপ রায়। চলুন আজকে তার সাথে আলাপ করি এবং তার কাছ থেকেই শুনি বাকি বিস্তারিত পর্ব। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি তো আপনাকে চিনি, জানি, কিন্তু আজকে আমি বলবো যে আমাদের এখানে যারা দেখছেন প্রচুর দর্শক রয়েছেন, তারা অনেকেই হয়তো আপনাকে সেইভাবে চেনেন না, জানেন না। আজকে যদি আপনি আপনার পরিচয়টা একটু তাদেরকে দেন। হ্যাঁ, নমস্কার, আমি সন্দীপ রায়। আমি মূলত দিল্লিতে আমার থাকা দীর্ঘ বছর থেকে, ভেরি রিসেন্ট আমি কলকাতাতেই আছি। আর আমি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্রবক্তা এবং আইটি সেলটা মানে আর কি দেখাশুনো করি আর কি। এতটুকু আমার পরিচয়। মানে আজকে আপনাকে পেয়েছি, আমরা ভীষণ আনন্দিত যে আপনাকে পেয়েছি এবং আশা করছি প্রচুর মানুষ আছেন যারাও আপনার কাছ থেকে অনেক কথা শুনতে চান। আজকে আমরা দীর্ঘদিন ধরে জানি মতুয়া সম্প্রদায়কে। আজকে আপনাকে আমি জানব যে এই যে মতুয়া সম্প্রদায়, এই সম্প্রদায়ের উত্থানটা কীভাবে হয়েছে, এর পেছনের ইতিহাসটা কী, যেটা এমন কিছু জিনিস যেটা হয়তো অনেক মানুষ জানেন না। আপনি সেই জায়গাটা থেকে যদি একটু আমাদেরকে আলোকপাত করেন। আমি দীর্ঘ সময় নিয়ে বলবো না, খুব সংক্ষিপ্তভাবে বলবো। এই মতুয়া সমাজ 1133 সাল থেকে তাদের জন্মভূমি থেকে বিতাড়িত একটা জনসমষ্টি। 1133 সাল থেকে 1133 সাল থেকে, এবং পালিয়ে তারা এই জলজ ভূমি জঙ্গল এরিয়াতে প্রাণে বেঁচে থাকার তাগিদে তারা সেখানেই চলে গেছেন। সম্পূর্ণ জলাভূমি। এই 1000 বছর
ধরে তারা ভুলে গেছেন তাদের ধর্ম, তাদের বর্ণ, তাদের গোত্র এবং মানুষের জীবনযাত্রার যে একটা মান থাকতে হয় এবং সেই জাতিটার যে একটা অনেক বড় অবদান ছিল এই অখণ্ড ভারতে, তারা সম্পূর্ণ ভুলে গিয়েছিল। ধীরে ধীরে এই ভারতবর্ষে গৌতম বুদ্ধ মৃত্যু পরবর্তীতে আর্য এবং বৌদ্ধ ভিক্ষুদের মিলনে যে অপধর্ম, অপসংস্কৃতির যে উত্থান ঘটেছিল, তার মাধ্যমে সব থেকে বেশি পদতলিত হয়েছিল এই চণ্ডাল জনগোষ্ঠী, আজকে যাদের নমশূদ্র বলা হয় বা মতুয়া বলা হচ্ছে। এবং একটা সময় মোগলের আগমন, ধীরে ধীরে তাদের অত্যাচার এমন একটা চরম সীমায় পৌঁছে গেল। বৌদ্ধরা সর্বপ্রথম মুসলমান ধর্ম গ্রহণ করতে থাকলো। আচ্ছা। কিন্তু অত্যন্ত গর্বের সঙ্গে আমাকে বলতে হবে, যেহেতু আমি ওই জনগোষ্ঠীর মানুষ, আমাদের মানুষ কিন্তু ততক্ষণ পর্যন্ত তারা এই মুসলিম ধর্ম স্বীকার করে নেননি যতক্ষণ পর্যন্ত তারা প্রাণে বেঁচে ছিলেন। একটা সময় এই জনগোষ্ঠী তাদের ক্রন্দন, তাদের আত্মচিৎকার কোনো না কোনো মাধ্যমে ভগবানের হয়তো পাদদেশে পৌঁছায় এবং সেদিনের সেই আত্মচিৎকারের ফলেই কিন্তু হরিচাঁদ ঠাকুর 1812 খ্রিস্টাব্দে এই পৃথিবীতে অবতীর্ণ হন, এই জাতির মুক্তি দেওয়ার জন্যে, এই জাতির অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে। তার মানে কি, মানে সৃষ্টি থেকেই আন্দোলন, মানে অধিকার রক্ষা, নিজেদের বাঁচার তাগিদে বাঁচার লড়াই প্রথম থেকেই একদম। এই যে পালিয়ে যাওয়া বলছেন, এই যে পালিয়ে যাওয়ার পেছনে কারণটা কি? মানে এই যে জলাভূমিতে লোকচক্ষুর আড়ালে চলে যাওয়া, কষ্ট করে থাকা, এর পেছনে কারণটা কি? দীর্ঘ ইতিহাস। এটা সেন বংশ যখন বঙ্গদেশে আসে এবং বল্লাল সেনের আমলে ঘটনাটা ঘটেছিল। আচ্ছা। সেটা 1133 সালে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে একটা অন্যায়ের প্রতিবাদ, যে অন্যায়টা রাজা করলেও এই জাতিটা মেনে নিতে পারেনি, কারণ এরা কখনো অন্যায় করে না আর অন্যায়কে স্বীকার করে নেয় না। এই জাতি কখনো ভিক্ষা করে না। যা কিছু ঘটেছে, জাতি কখনো ভিক্ষার জাতি নয়, এ জাতি মাথা নত করা জাতি নয়। তো জলাভূমিতে বসবাস সেই সময় করা শুরু করলেও তারা কিন্তু কারো কাছে নত স্বীকার করেনি, যে কোনোভাবে তারা কিন্তু বেঁচে ছিল, আজও বেঁচে আছে, ভবিষ্যতেও এই জাতি টিকে থাকবে। এবং হরিচাঁদ ঠাকুর এই পৃথিবীতে আবির্ভাব হওয়ার পর থেকে এই জাতির যে মুক্তি হয়েছে সেটা শুধু এই জাতি দেখছে না, সমগ্র বিশ্ববাসী দেখছে। একের পর এক গুণী মানুষের আগমন। আজকের দিনে বিভিন্ন ব্রাহ্মণ সমাজ থেকে ইন্টেলেকচুয়াল যারা সুশিক্ষায় শিক্ষিত, তারা গবেষণা করছে এবং তাদের গবেষণালব্ধ বিভিন্ন লেখায় আমরা যা পাচ্ছি, সত্যি আমরা গর্বিত যে অন্তত এই জাতির ইতিহাস তারা জানতে পারছে। এবং হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে আন্দোলন ছিল একটা মৃতপ্রায় জাতিকে বাঁচিয়ে তোলার, এটা আজকে আমাদের আর লিখতে হচ্ছে না, আজকে সেই মানুষগুলো লিখছে যারা একদিন আমাদেরকে পদদলিত করেছিলেন। এই যে হরিচাঁদ ঠাকুর, যার হাত ধরে মতুয়া সম্প্রদায়ের উত্থানের আন্দোলন বা উত্থান, যে জায়গাটা ধর্মগুরু হিসেবে তাকে মানা এবং সেই জায়গাটাতে গিয়ে তার কাছে সমর্পণ করা, যেটা আমি শুনেছি আর কি, যে হরিচাঁদ ঠাকুরের আগে তার বাবা মা বৈষ্ণব ছিলেন, এরকম কি কিছু জানা যায়? হ্যাঁ, নিশ্চয়ই। খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি চেয়েছিলাম যে আপনি এমন একটা প্রশ্ন করুন, কিন্তু সত্যি খুব মানে জানবার মতো বা জানানোর মতো একটা বিষয় তুলে ধরেছেন। অবশ্যই হরিচাঁদ ঠাকুরের পূর্বপুরুষ তারা বৈষ্ণব ধর্ম বলুন বা বৈষ্ণব মত পালন করতেন, কিন্তু অত্যন্ত সত্য কথা, আমি এই আপনাদের এই আলোচনার যে
পরিবেশ, সেই পরিবেশে অবশ্যই সত্য কথা তুলে ধরছে, সেটা কিন্তু এই বঙ্গীয় গৌড়ীয় বৈষ্ণব ছিল না। আচ্ছা, কারণ বৈষ্ণব ধর্মের প্রবর্তক বলেন যে গৌরাঙ্গ মহাপ্রভু সর্বপ্রথম। না, যদি গৌরাঙ্গ মহাপ্রভু সর্বপ্রথম বৈষ্ণব ধর্মের প্রবর্তক হবেন তাহলে তো গৌড়ীয় বৈষ্ণব নাম হবে না, সরাসরি বৈষ্ণব হবে। ঠিক। 1449 সালে জন্ম নেওয়া আসামের নগাঁও জেলায় শ্রী শ্রী শঙ্করদেব মহন্ত, অবশ্যই ওনার নামের আগে আমার ভগবান লাগানো উচিত, আমি বলবো ভগবান শ্রী শ্রী শঙ্করদেব মহন্ত। ওনার মতো একজন বিদ্বান, একজন ধর্মপরায়ণ ব্যক্তি আমি ভারতবর্ষের মাটিতে খুবই কম দেখেছি। তো সর্বপ্রথম উনি এই বৈষ্ণব ধর্ম প্রবর্তন করেন। আর হরিচাঁদ ঠাকুরের পূর্বপুরুষ যে বৈষ্ণব ধর্ম পালন করতেন, এই শঙ্করদেব মহন্তের দেওয়া এই বৈষ্ণব ধর্ম পালন করতেন। আচ্ছা। এবং যেটা আপনারা এখনও বাংলাদেশের উত্তরবঙ্গে যদি যান দেখতে পাবেন মুসলিম সমাজের ভিতরে যেটা বলে পটের গান, পটের, এই কৃষ্ণ রাধাকে নিয়ে। ঠিক। হ্যাঁ, সেখানে দেখবেন যে গানের মাধ্যমে, সুরের মাধ্যমে, অঙ্গভঙ্গিমার মাধ্যমে যেটা করা, এটা হচ্ছে সেই শ্রী শ্রী শঙ্করদেব মহন্তের দেওয়া বৈষ্ণবী প্রথা, বৈষ্ণব প্রথা। এবং যেটা আপনারা মানে আমাদের নর্থ ইস্টে যদি চলে যান, পুরো নর্থ ইস্টটা কিন্তু যে বৈষ্ণব প্রথা, সেটা কিন্তু ভগবান শ্রী শ্রী শঙ্করদেব মহন্তের দেওয়া। আচ্ছা। ইতিহাসকে কালিমা লিপ্ত করা হয়েছে। সত্য কথা কেউই বলতে চান না, এটাই সব থেকে বড় দুঃখের। হরিচাঁদ ঠাকুরের পূর্বপুরুষ কখনো গৌড়ীয় বৈষ্ণবের অন্তর্ভুক্ত ছিলেন না। পরবর্তীকালে যে বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব ঢুকেছে আমাদের মাঝে, ধীরে ধীরে বিভিন্ন মূর্তি এসেছে, বিভিন্ন আকৃতির মূর্তি এসেছে। তো ততদিনই অলরেডি হরিচাঁদ ঠাকুর আবির্ভাব হয়েছেন পৃথিবীতে, এবং 3.5 বছর বয়সে তিনি তার বাবার কোলে বসে এই বৈষ্ণবের বিরোধিতা করেছেন। আচ্ছা। যে বাবা এরা ভণ্ড। 3.5 বছর বয়সে? 3.5 বছর বয়সে বাবা এরা ভণ্ড, এরা যেন আমার বাড়িতে না আসে। আরেকটা কথা যেটা বলা হয়, সেটা আপনার কাছ থেকে আমি একটু ক্ল্যারিফিকেশন চাইব স্পিরিট লেভেলে, যে হরিচাঁদ ঠাকুরকে শ্রী চৈতন্যদেবের পরবর্তী আবির্ভাব হিসেবে বলা হয়, বা চৈতন্যদেবের ভাবস্বরূপ হিসেবে বলা হয়। এটা কি? এটা দেখুন, আবির্ভাব পৃথিবীতে আমরা সবাই, প্রত্যেকটা মানুষ আবির্ভাব বা আবির্ভূত, প্রত্যেকটা মানুষ। কিন্তু একটা মানুষের ভিতরে যখন ঈশ্বর স্বরূপ আমরা দেখতে পাই, তখন তার আবির্ভাবটাকে অন্যভাবে ব্যাখ্যা করা হয়। প্রশ্ন হচ্ছে হরিচাঁদ ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুর মানে পরবর্তী আবির্ভাব কিনা। আসলে আমরা সনাতন ধর্ম অনুসারে আমরা যেটা জানি যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবত ভারতী, যে কথাটা, যে যখন যখন মানে অধর্মের ইয়েটা আসে তখন কোনো না কোনো একজনে, ভগবান কৃষ্ণ বলেছেন আমি এসেছি ধর্মকে রক্ষা করার জন্য। আমি এক্ষেত্রে বলবো যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে কর্মযজ্ঞ ছিল, যে আন্দোলন ছিল, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সাম্যবাদের যে আন্দোলন, সমস্ত জাতিকে নিয়ে নগর কীর্তনে বেরোনো, তার মানে মানুষকে মিলানো। ঠিক। তো যেখান থেকে গৌরাঙ্গ মহাপ্রভু তার আন্দোলনটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারলেন না, তাকে জীবন দিতে হতে হলো সমাজের কিছু কুচক্রী মানুষের হাতে। হরিচাঁদ ঠাকুর বাল্যকাল থেকে সেখান থেকেই শুরু করেছেন। তাহলে কি হরিচাঁদ ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুর পরবর্তী আবির্ভাব নয়? একটা স্কুলে যেমন একটা মাস্টার যখন রিটায়ার্ড করেন, তার জায়গায় আমরা খুঁজি আর একজন মাস্টারকে সেখানে এমপ্লয় হিসাবে নিয়ে আসার জন্য। জাস্ট লাইক। সেখানে একটা প্রশ্ন আমার আছে, যেমন চৈতন্য মহাপ্রভু যে কথাটা বলেছিলেন, যেই জন্য আপামর সমস্ত মানুষকে এক জায়গায় নিয়ে আসতে পেরেছিলেন, যে মাগুর মাছের ঝোল, যুবতী নারীর কোল, বড় হরি বল। যুবতী নারী বলতে এখানে পৃথিবীকে বুঝিয়েছেন,
চিরযুবতী পৃথিবীতে, এবং সেই কথা বলতে বলতে কৃষ্ণের নাম করতে করতে মানুষ ভক্তি ভরে মাটিতে গড়াগড়ি খাওয়ার কথা বলেছেন, অতি সাধারণভাবে করেছেন। এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, হরিচাঁদ ঠাকুর, যেমন আপনি যদি বৌদ্ধ ধর্মে দেখেন তাহলে গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করেছেন, চৈতন্যদেব হরিনাম করতে করতে সংসার ত্যাগ করেছেন, কিন্তু হরিচাঁদ ঠাকুর এর ঠিক একটু অন্য জায়গাতে, কারণ চতুরাশ্রমের যে গার্হস্থ্য ব্যাপারটা, সংসার ধর্ম যে জায়গাটা, সেটাকে উনি অনেক বেশি প্রাধান্য দিয়েছেন। কর্মযোগের মধ্যেই উনি ভক্তিযোগকে খুঁজতে বলেছেন। সেই সম্পর্কে আপনার, দেখুন, এক অন্ধকার জগতের মাঝে এক অনুর্বর মস্তিষ্কের একটা জাতি হাজার বছরের ইতিহাস বহন করে চলেছে। 4 বর্ণের মধ্যে অন্য তো কোনো বর্ণ দিয়ে তাদেরকে উঠানো যাবে না। ঠিক, একমাত্র গারস্থ প্রশস্ত ধর্মটাই তাদেরকে উঠাতে পারে। তো সেক্ষেত্রে আমার আরাধ্য দেবতা, আমার ঈশ্বর, আমার ভগবান হরিচাঁদ ঠাকুর তো অন্য কিছু দিতে পারেন না। উনি তাই দিয়েছেন যেটা দিলে এই জাতি সেখান থেকে উঠে আসতে পারবে, তাদের পূর্বের ন্যায় যে স্থানটা ছিল, পূর্বের যে জায়গাটা ছিল, সেখানে ফিরে আসতে পারবেন। তাই তিনি গারস্থ ধর্ম দিয়েছেন। কারণ এই গারস্থ ধর্ম তো এই সনাতন ধর্মের ভিতরে কোনো মহাপুরুষ তো দিতে চাননি, জেনে বুঝে গারস্থ প্রশস্ত ধর্মটা দেননি কেউ, সোজা কথা। আচ্ছা, একমাত্র হরিচাঁদ ঠাকুর তার আগে দিয়েছেন। আমি একটু আগেই বলেছি যে ভগবান শ্রী শ্রী শঙ্করদেব মহন্ত তিনি দিয়েছিলেন। আচ্ছা, এবং শঙ্করদেব মহন্তের যে বৈষ্ণব ধর্ম, যাকে বলা হয় নাম ঘষা, তার সঙ্গে মতুয়া ধর্মের 70% সিমিলার। আচ্ছা, কারণ যেখানে মানুষের কথা বলা হয়, যেখানে সাম্যবাদের কথা বলা হয়, যেখানে কোনো জাতি নেই, যেখানে কোনো ভেদাভেদ নেই, নারী পুরুষকে এক করে দিয়েছেন হরিচাঁদ ঠাকুর। সেই সময়ে যখন বর্ণবাদের চরম শিখরে ভারতবর্ষ চলছে, 36টা জাতিকে এক থালায় ভাত খাইয়েছেন তিনি। বলুন আপনি, ব্রাহ্মণ সমাজ থেকে আসছেন হরিচাঁদ ঠাকুরের কাছে, তারা রোগমুক্তি হচ্ছে, তারা হরিচাঁদ ঠাকুরের সঙ্গে এই হরি বলে মেতে যাচ্ছেন, তারা এই সূক্ষ্ম সনাতন মতুয়া ধর্ম গ্রহণ করছেন। একজন দুজন নয়, অসংখ্য ব্রাহ্মণ কায়স্থ তারা হরিচাঁদ ঠাকুরের এই মতাদর্শ গ্রহণ করে তারা এই মতুয়া ধর্ম দর্শন প্রচার করেছে। কেন প্রচার করেছেন? দেখেছেন যে এত বড় সাম্যবাদের ধর্ম, যেখানে নারীকে পুরুষকে একেবারে এক সুতোয় গেঁথে একটা মালা তৈরি করা হচ্ছে, সমস্ত ধর্মের মানুষকে এক সুতোয় গাঁথা হচ্ছে। পৃথিবীতে তো যত বিভেদ দেখি, সেটা তো ধর্মীয় বিভেদটাই বেশি দেখি আমরা, তাই না? ঠিক। তো যদি আমি কোথাও প্রখর রৌদ্রের মাঝে যদি একটু শীতল গাছের ছায়া পাই, কেন সে জায়গাটাতে আমি বলি না? তো সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন রয়েছে, ধরুন রামকৃষ্ণ পরমহংসদেব, সেখানেও উনি গার্হস্থ জীবনের কথা বলেছেন। স্বামী বিবেকানন্দ জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বরের কথা বলেছেন, বা জীব সেবাই শিব সেবার কথা বলেছেন। তো সেই জায়গাটাতে ধরুন এখানে আপনি মতুয়া সম্প্রদায়ের হরিচাঁদ ঠাকুরের মধ্যে এই জায়গাটার মধ্যে কিভাবে সিমিলারিটি? আমি যতটুকু জেনেছি পড়েছি, রামকৃষ্ণ ঠাকুর কোথাও গারস্থ ধর্মের কথা বলেননি, বরং মানুষকে গারস্থ ধর্মের থেকে টেনে হিসেবে বের করে নিয়ে এসেছেন। এবং রামকৃষ্ণ ঠাকুর, তার কাছে যতবার মতুয়ার কথা বলা হয়েছে, তিনি নাক ঘুরিয়েছেন, তিনি ঈর্ষা করেছেন। তিনি এমনও বলেছেন যে মতুয়ার মোটা বুদ্ধি, তথামৃত পলুন রামকৃষ্ণ তথামৃত, সেখানে স্পষ্ট লেখা আছে। তাহলে তার ভিতরে কি জাতিবাদের বৈষম্য ছিল না? আমরা তো অসংখ্য দেখতে পাই। সে যখন শুনেছি যে বলছে যে আমি শুনেছি কামাররা খুব ভালো রান্না করে, তাই কামার বাড়ি একদিন খেতে গেলাম, কিন্তু কামারিয়ে একটা গন্ধ পাচ্ছিলাম যেন। এটা কি সাম্যবাদের কথা? এবং আপনি একটা কথা বললেন এই মুহূর্তে
যে স্বামী বিবেকানন্দ বলছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবেছে ঈশ্বর। আমি সন্দীপ রায়, আমি চ্যালেঞ্জ করছি, এ বাণী স্বামী বিবেকানন্দের নয়। কি বলছেন? হ্যাঁ, একদম। আপনি হয়তো আটকে উঠবেন, সমস্ত মানুষ যারা দর্শকরা শুনছেন সত্যি এটা তারা হয়তো এই মুহূর্তে আমাকে চরমভাবে ইগনোর করতে পারে, কিন্তু আমি সন্দীপ রায়, আমি আপনার চ্যানেলের মাধ্যমে আমি চ্যালেঞ্জ করছি, এ বাণী স্বামী বিবেকানন্দের নয়। এভাবেই মনে রাখবেন, সুন্দর শব্দ চয়ন, শব্দ যোজন আর কলমের খোঁচায় তৈরি হয়েছে এক একজন অবতার, কিছু নেই তার ভিতরে। বলেননি এ বাণী স্বামী বিবেকানন্দ, কখনো না। স্বামী বিবেকানন্দের 250 বছর, জন্মের 250 বছর আগে এ বাণী পৃথিবীতে কেউ একজন বলেছেন। তিনি হচ্ছেন একজন মহামানব বলতে পারেন, একজন ভগবান বলতে পারেন। সেই আসামের নগাঁও জেলায় জন্ম নেওয়া, একটু আগেই বলেছি, ভগবান শ্রী শ্রী শঙ্করদেবের বাণী। আমি চ্যালেঞ্জ করছি, আমি সন্দীপ রায়, এ বাণী কখনো স্বামী বিবেকানন্দের না। এভাবেই সত্যকে অসত্যে পরিণত করে, চাই ঐতিহাসিকভাবে যান, চাই ধর্মীয়ভাবে যান, সত্যটা স্বীকার কেউ করবে না। আমি চ্যালেঞ্জ করছি, আমি রামকৃষ্ণ মিশনের সঙ্গেও চ্যালেঞ্জ করছি এই কথা নিয়ে। আচ্ছা, ওকে, তাহলে বলুন এবার আমরা ধর্ম কীভাবে পালন করছি, ধর্মের ভিতরে কতটুকু সত্য পাচ্ছি। যে কারণে তো সনাতন ধর্মকে উপেক্ষা করে হরিচাঁদ ঠাকুর কেন বললেন যে সূক্ষ্ম সনাতন? সনাতনের আবার সূক্ষ্ম কি? এখানেই হচ্ছে পার্থক্য। বুঝতে পারলাম। মানে এইটা মানে সত্যি আমারও মানে এই জায়গাটা নিয়ে আমিও ইনফর্মড নই আর কি। তো আপনার কাছ থেকেই আমি প্রথম শুনলাম আর কি। ডেফিনেটলি এটা নিয়ে আমাকেও পড়াশোনা করতে হবে। অবশ্যই, সবাই তো সব জিনিস জানবো না, তাই না? আমাকেও এটা নিয়ে একটু ইনফর্ম হতে হবে এই জায়গাটাতে। অবশ্যই আমি আপনাকে এটা খোঁজখবর নেওয়ার জন্য অবশ্যই অনুরোধ করব। আপনি জেনে দেখবেন, এই সত্যটাই আপনি পাবেন। কারণ আমি এত বড় আপনার চ্যানেল বসে আমি চ্যালেঞ্জ করছি, এত বড় দৌরাত্ম্য তো আমার নেই যদি আমার কাছে সত্য না থাকে। আচ্ছা, এবার ফিরে আসি ধরুন হরিচাঁদ ঠাকুরের কথাতে। যেটা আমি শুনেছি যে ওনার মধ্যে একটা দিব্য দর্শন ছিল ছোটোবেলা থেকে, বা ওনার যখন উনি নিজেকে প্রতিষ্ঠা করা শুরু করলেন, নিজের আন্দোলন, নিজের কথা বলা, এই নমশূদ্রদের হয়ে কথা বলা, বা যেটা আগে চণ্ডাল ছিল, চণ্ডাল, হ্যাঁ, সেই যে তাদের সাথে তাদের নিয়ে যখন কথা বলার, এবং তার সঙ্গে যারা ছিলেন তারা অনেকেই নাকি অনেক রকম নাকি মিরাকল তার মধ্যে দেখেছেন, বা অলৌকিক ক্ষমতা, অলৌকিক জায়গা দেখেছেন। আমি শুনেছি কারোর হয়তো অন্ধ ছিলেন, সে চোখ ভালো হয়ে গেছে, কেউ সন্তান হচ্ছিল না, তিনি একজন কবি ছিলেন, তার সন্তান হয় পরবর্তীতে। তো এই যে এইটা সম্পর্কে দেখুন, হরিচাঁদ ঠাকুর যখন এই ধরাধামে এই পৃথিবীতে আসবেন, তো ঠাকুরের দেখবেন দ্বাদশ পাগলের কথা আছে, দ্বাদশ পাগল, 12 জন পাগল। এই 12 জন পাগল কিন্তু ঠাকুরের থেকে বয়সে অনেক বড়, বেশিরভাগ পাগল। আচ্ছা, মানে ওনার সঙ্গে যারা, হ্যাঁ, কিন্তু ঠাকুর আসবেন তার আগে থেকে এই দ্বাদশ পাগল কিন্তু এই পরিবেশটা তৈরি করছে পৃথিবীতে যে ঠাকুর আসবেন। আচ্ছা, এবং তারা মানে কি আনন্দিত, উৎফুল্ল যে ঠাকুর ধরাধামে আসবেন। এবং যেদিন হরিচাঁদ ঠাকুর এই পৃথিবীতে আসেন, সেদিন সেই পাগলদের নাচ গান উল্লাস, বিশেষ করে গোলক পাগল, মানে হরিচাঁদ ঠাকুর যখন জন্ম নিচ্ছেন, পৃথিবীতে আসলেন যেদিন ভূমিষ্ঠ হলেন, হ্যাঁ, কিন্তু আগে থেকেই দ্বাদশ পাগল পরিবেশটা তৈরি করেছেন সেই জায়গার, যে আমাদের ঈশ্বর আসছেন, আমাদের ভগবান আসছেন। আপনি অলৌকিকের কথা বলছেন, আসলে হরিচাঁদ ঠাকুর জানতেন যে অলৌকিকতার সাথে যদি এই জাতিটাকে সব কিছু করতে হয়, তাহলে এই জাতিটা আর বাঁচবে না, এই জাতি নিশ্চিহ্ন হয়ে যাবে। আচ্ছা, অর্থাৎ এই জাতিকে যদি উঠাতে হয়, তাহলে এই জাতির ভিতরে আনতে হবে শিক্ষা। কারণ শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি, বিপ্লব আনে মুক্তি। ঠিক, এটা তিনি জানতেন। তার মাঝেও সমাজের মানুষ যেখানে
তখনকার দিনে বৈষ্ণব প্রথা একটা চালু ছিল। তো সেই জায়গা থেকে ওঠাতে গেলে কিছু তো মিরাক্কেল দেখাতে হয়, তাই না? ঠিক। তিনি মৃত ব্যক্তির প্রাণ সঞ্চার করেছেন। আচ্ছা। তিনি ছোটবেলায় বিষধর যে সাপ ছিল, গাড়ির ভিতর থেকে হাত দিয়ে টেনে বের করে উনি জল খাওয়াতেন, যে কষ্ট হয়ে যাচ্ছে, এমন ধরনের অনেক ঘটনার সাক্ষী রয়েছে মানুষ। এবং আপনি দেখতে পাবেন লীলামৃতেও সেসব অনেক কাহিনী লেখা রয়েছে। আচ্ছা। এবং সেই হীরামন পাগলকে রামরূপ দর্শন করানো। এই হীরামন পাগল তার আগে কিন্তু জানতেন না হরিচাঁদ ঠাকুরকে। আচ্ছা। তিনি একদিন হাল চাষ করতে যাচ্ছেন লোকজনের সঙ্গে, একসঙ্গে কয়েকজন মিলে। হঠাৎ করে কিন্তু ঠাকুরকে দেখলেন, দেখার পরে কিন্তু উনি এই রামরূপ দেখলেন কিন্তু ঠাকুরের মাঝে। তখন উনি সমস্ত কিছু ফেলে দিয়ে অচৈতন্য, তারপরে ঠাকুরের কাছে আসলেন, তাকে হরিনাম শোনালেন। এই হীরামন পাগল কিন্তু সব সময়ের জন্য এই হরিবোল আর হরিনাম করেই, মানে সে বিভিন্ন সময় বিভিন্ন ভাবধারায় থাকতেন। ধীরে ধীরে সংসারে আর থাকতে পারেন না, মনে পড়লেই ছুটে আসেন ঠাকুরের কাছে। তার বাড়ি থেকে অতিষ্ঠ হয়ে যেতে লাগলো, যে সবে তার বিয়ে হলো, সে তার বউকে নিয়েও থাকে না, এ কী হলো। এবং ওরাকান্দি ঠাকুরদের প্রতি, হরিচাঁদ ঠাকুরের প্রতি এক বিতৃষ্ণা আসলো হীরামন পাগলের বাড়ি থেকে। আচ্ছা। অনেকেই দেখেছেন, গুরুচাঁদ ঠাকুরের বয়স যখন 13 বছর, গুরুচাঁদ ঠাকুর প্রমথ রঞ্জন ঠাকুরকে বলছে যে আমি আমার 13 বছর বয়সে দেখেছি হীরামন জলের উপর দিয়ে হেঁটে আসছে। এখন গুরুচাঁদ ঠাকুর তো মিথ্যা বলার মতো তিনি নন, তিনি আমাদের সমাজের ঈশ্বর, ঠিক, আমাদের আরাধ্য দেবতা। কাকে বলছেন? পিয়ার ঠাকুরকে। আচ্ছা। তার নাতি ছেলে অর্থাৎ প্রমথ রঞ্জন ঠাকুরকে। যে আমি হীরামনকে দেখেছি, যখন মনে পড়েছে সে চিৎকার করতে করতে, হরিবোল করতে করতে, তখন তো জলামগ্ন এরিয়া, যে সে কোনো সাধন পায়নি আসার মতো, সে জলের পর দিয়ে হেঁটে চলে আসছে ওয়াকান্দি। এবং একটার সময় হীরামনের জ্বর হয়, জ্বরটা হতে হতে এমন মানে ভয়ঙ্কর জ্বর হয়, হীরামন মৃত্যুবরণ করেন। আচ্ছা। তার বাড়ি থেকে সমস্ত মানুষ, তার গ্রাম থেকে এমনভাবে ক্রোধ করলেন, বললেন যে এর কোনো সৎকার হবে না, চল সব নিয়ে যাই ওই উগাকান্দি ঠাকুর বাড়ি। কেমন ঠাকুর আছে? হীরামনের মরা লাশ কিন্তু নিয়ে ওই উগাকান্দি ঠাকুর বাড়িতে ফেলে দেয়, দিয়ে তারা চলে যায়। পরন্ত বিকেলবেলা ঠাকুর ধীরে ধীরে হীরামনের শরীরের কাছে আসলেন এবং একটা সময় গাছতলায় নিয়ে বসলেন। সমস্ত রাত হীরামন পাগলকে নিয়ে বসেছিলেন। ভোর রাত্রে হীরামন পাগলের দেহ প্রাণ সঞ্চার হলো এবং হীরামন পাগল হরিবোল করতে করতে বাড়িতে যাচ্ছেন, সবাই দেখছে। আচ্ছা। তখন হীরামন পাগলের বাড়ি থেকে লোক এসে বলেছিল যে না, ও আর আমাদের নাই। পরবর্তীকালে হীরামন পাগলকে সংসার থেকে, আসলে সব মানুষ তো আর সংসার করে না, তারপরে হীরামন পাগল যে পথে গেলে তার দর্শন মিলবে, তার সেই জগৎ খুঁজে পাবে, হীরামন পাগলকে সেখানেই পাঠিয়ে দিলেন। যে কারণে হরিচাঁদ ঠাকুর বলেছেন তার বাণীতে, যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। অর্থাৎ ঈশ্বর এই মানুষের মাঝে, মানুষকে ভালোবাসো। তৎপুত্র গুরুচাঁদ ঠাকুর বলছেন, বিশ্বভরে এই নীতি দেখি পরস্পর, যে যাহাকে উদ্ধার করে সেই তার ঈশ্বর। আপনি বলুন, এত কিছু অলৌকিক ঘটনার পরেও ঈশ্বরটাকে মানুষের মাঝে দিয়ে যাচ্ছে। যে কারণে তো এই 36টা জাতিকে তিনি এক থালে খাওয়াতে পেরেছিলেন। কোন 36টা জাতি? ব্রাহ্মণ কায়েদ বাদ দিয়ে যাদেরকে পদদলিত করা হয়েছে, অস্পৃশ্য ঘোষণা করা হয়েছে, তার ভিতর অনেকেই আছে আজকে বলছে আমরা হায়ার কাস্ট, আজকে আমরা একটু উপরের কাস্ট। হাস্যকর সব বিষয়, এরা জাতি ইতিহাস জানে না।
মানুষের মাঝে একটু উপরে একটু নিচে এসব আবার কী সব? মানুষ তো মানুষই। শিক্ষার সঙ্গে কি মানুষের চেতনা লুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্ত হচ্ছে নাকি? না ধর্ম বোঝে, না ইতিহাস জানে, না মানুষের জন্ম ইতিহাস জানে, না তার পূর্বের ইতিহাস জানে বংশ পরস্পরায়। এই তো বিভাজন। কি হচ্ছে তাতে? যা হওয়ার হয়েছে ভারতবর্ষে, সেটা হওয়ার কথা ছিল না কখনো। আরেকটা প্রশ্ন আমার আপনার কথা শুনতে শুনতে আমার মাথায় এলো, সেটা হচ্ছে এই যে হরিবোল বলে নিজেকে সমর্পণ করে দেওয়া, এই যে নিজেকে সমর্পণ করা, এই হরিবোল মানে আপনার আরাধ্য কে, মানে কার প্রতি সমর্পণ করা? হ্যাঁ, আসলে আমার কাছে কখনো কখনো আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে আপনি মতুয়া ধর্মের উপরে গবেষণা করেছেন। তাহলে এত সুন্দর সুন্দর প্রশ্ন আপনি কিভাবে তুলে নিয়ে আসছেন? না, অ্যাকচুয়ালি আমার দেখুন, আজকে আপনার কাছ থেকে আমি যেটা শুনলাম সেটাতে আমি কেন আমার মানে যা শুনছি, যারা শুনছেন প্রত্যেকটা দর্শক সমৃদ্ধ হচ্ছেন। মতুয়া সম্প্রদায় শুনেছি নাম, কিন্তু তার যে ইতিহাস, তার যে দর্শন, আমার মনে হয় আমার মতো পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষ এবং বাংলাদেশও প্রচুর মানুষের কাছে সেটা কিন্তু অধরাই থেকে গেছে। একদম। আমরা সবসময় সত্যি কথা বলছি, আমরা সবসময় মতুয়া বলতে আমরা বোঝাতাম, মানে আমি যেটা দেখেছি যে কোনো একটা সময় ঠাকুরনগর একটা ঠাকুর বাড়ি যেখানে মতুয়া সম্প্রদায়ের আরাধ্য জায়গা, এবং বছরে কোনো না কোনো সময় অনুষ্ঠান হয় আর সবাই হরিবোল বলতে বলতে সেই ঠাকুরনগরের দিকে যায়, ব্যাস এইটুকুই। কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটাতে রয়েছে। কিন্তু আমি চাই যে আজকে প্রত্যেকটা মানুষের মধ্যে এই যে আজকে আপনি যেটা বলছেন, আমি নিজে শুনতে শুনতে আমার গায়ের কাঁটা দিচ্ছে, যে যে সম্প্রদায়ের উৎপত্তি সৃষ্টি আন্দোলনের মধ্যে দিয়ে নিজেদের ধর্মরক্ষা প্রতিষ্ঠা রক্ষার মধ্যে দিয়ে, সেই জায়গাটা দাঁড়িয়ে আমি জাস্ট জিজ্ঞেস করছি যে হরিবোল, এই যে একটা কথা, দুটো কথা, হরিবোল, এই বলে নিজেকে সমর্পণ করে দেওয়া, কার প্রতি সমর্পণ? দেখুন, আরাধ্য দেবতা। আমরা স্বাভাবিকভাবে আমরা সূর্যকে দেবতা বলি। আচ্ছা, তাই না? আমরা সূর্যকে দেবতা বলি, ঠিক ঠিক। অর্থাৎ আমরা সৃষ্টির মূল জায়গা কিন্তু সূর্য। সূর্য না থাকলে তো কোনো সৃষ্টি হতো না, ঠিক, প্রশ্ন আসে না। এই হরি বলতে কিন্তু হরি শব্দের মূল অর্থ হচ্ছে প্রকাশ। প্রকাশ কিসের প্রকাশ? অন্ধকার থেকে আলোর জগতে আসা। এই অন্ধকার জগৎটা কি? কুসংস্কার, অবিদ্যা, এরকম ধরনের মানুষের যে খারাপ দিকগুলো, সেসবগুলো বর্জন করে সুস্থ মস্তিষ্কে ফিরে আসা, জ্ঞান আরোহণ করা, চৈতন্য গ্রহণ করা হচ্ছে প্রকাশ। এই প্রকাশটাই হচ্ছে হরি। আচ্ছা, যে কারণে দেখবেন হরিচাঁদ ঠাকুর বলছেন, ঘরে ঘরে হরি মন্দির তৈরি করো। তৎপুত্র গুরুচাঁদ ঠাকুরের কর্তব্য কী ছিল? তাহলে সবার ঘরে ঘরে মন্দির তৈরি করার কথা, সেটাই করা উচিত ছিল। কিন্তু না, তিনি কি করলেন? তিনি একমাত্র পিতৃ আজ্ঞা পালন করলেন, ঘরে ঘরে হরি মন্দির। ওই যে বলেছি প্রকাশ। প্রকাশ মানে কি? অন্ধকার থেকে আলোর পথে আসা। তাহলে আলোর পথে আসতে গেলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান পেতে গেলে আপনাকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ জানতে হবে, পড়তে শিখতে হবে। তাহলে সেটা কোথায় থাকে? সেটা থাকে বিদ্যা মন্দিরে। অর্থাৎ আপনাকে স্কুলে যেতে হবে, স্কুল গঠন করতে হবে। আপনার কাছে স্কুল নাই, তাহলে আপনাকে স্কুল তৈরি করতে হবে। তাই 1880 সাল থেকে গুরুচাঁদ ঠাকুর একের পর এক স্কুল তৈরি করে গেছেন। অর্থাৎ যার বাবা বলছে যে ঘরে ঘরে হরি মন্দির তৈরি করো, তৎপুত্র গুরুচাঁদ ঠাকুর 1880 সাল থেকে 1933 সাল পর্যন্ত এখনও পর্যন্ত যেটা জীবন মুখোপাধ্যায়ের লেখাতে আমরা পাচ্ছি, 3952টা স্কুল তিনি করেছেন। তাহলে কি হলো? অন্ধকার থেকে আলোর জগতে, অর্থাৎ প্রকাশ পেল। তা এ হরি হচ্ছে সেই হরি যার রূপরেখা আমরা কেউ বলতে পারি না।
অর্থাৎ যখন আমরা চরম জ্ঞানে পৌঁছাচ্ছি, চরম জ্ঞানে সিদ্ধি লাভ করছি, তখন আমরা সেই হরিদর্শন হচ্ছে। যে কারণে আজকে আমাদের সমাজে শুধু ঠাকুরনগরে যান, অসংখ্য আইএস রয়েছে সে ঠাকুরনগরে, এবং আমাদের সমাজে অনেক আইএস আইপিএস বিভিন্ন সেক্টরে আপনি দেখেন দেশ বিদেশে। এই তো হরি অর্থাৎ প্রকাশ ঘটেছে তাদের। কে ঘটালো প্রকাশ? প্রকাশ ঘটালো হরিচাঁদ ঠাকুর, প্রকাশ ঘটালো গুরুচাঁদ ঠাকুর। এবং এই আন্দোলনের ভাগিদারি ছিল কিন্তু এই পাগলরা, আর কেউ না। কোনো শিক্ষিত মানুষে কিন্তু মতুয়া আন্দোলন করেনি, তখনকার দিনেও না, আজও করে না। মতুয়ার যে গ্রোথ, যেটা চাই সংখ্যায় বা যে দিক দিয়ে বলেন, এখনও পর্যন্ত এই সাধু গোসাই পাগলেরা। যখনই আমরা শিক্ষিত হচ্ছি তখন কিন্তু এই ডঙ্কা কাশির শিঙা বাজানো থেকে নাক ছিটকাচ্ছি, গামছা পরা দেখলে নাক ছিটকাচ্ছি, তাই না? কিন্তু ওই ডঙ্কা কাশির শিঙা আর ওই গামছা পরা মানুষগুলো তোমাকে আজকে চক্ষু দান করেছে, তোমাকে জ্ঞানের জগতে পৌঁছে দিয়েছে। কাদেরকে তুমি ঘৃণা করো? এই স্বাভাবিক মানসিকতাটা আসবে ধীরে ধীরে। একটা ধর্ম প্রতিষ্ঠা পেতে গেলে কমসে কম 500 বছর সময় লাগে। আমাদের সবে 200 বছর, 1000 বছর যাদের কথা বলতে দেওয়া হয়নি। আমরা তো মনে করি, আমরা বলি আরে বলতে দাও, ভুল ভাল যা বলে বলতে দাও, কারণ 1000 বছর এদেরকে কথা বলতে দেওয়া হয়নি। বলুক না, বলা শিখুক ধীরে ধীরে। আজকে তো এই তো আমরা আপনার চ্যানেলে বলছি, হাজার হাজার দর্শক শুনছে। ঠিক, ভুল বলি সঠিক বলি যা বলি শুনছে, তো সাহস তো করেছি আপনার স্টুডিওতে এসে বসার। তাই হরি বলতে যিনি প্রকাশ করা। আবার আমাদের লীলামৃতে বলছি যে সকল কিছু হরণ করে তারে বলি হরি, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, আসল হরি হরিচাঁদ পূর্ণানন্দ হরি। আচ্ছা না, এই যে এখানে প্রশ্ন আসতে পারে যে সবাই হরি, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, তাহলে আসল হরি হরিচাঁদ পূর্ণানন্দ হরি। এর অনেক কারণ আছে, তা সেসব আলোচনায় আমরা আর একদিনেই না যাই, আরও প্রশ্ন আছে, সেদিকেই আমরা এগোই। এবারে একটা প্রশ্ন মানে যেটা আমার মাথায় আসছে আর কি, এই যে মতুয়া, এই মতুয়া শব্দটা এলো কোথা থেকে, কিভাবে, এর উৎপত্তিটা কিভাবে? বাহ, প্রত্যেকটা প্রশ্নই আপনার অদ্ভুত। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন আসলে অনেকেই করে না, অনেক জায়গাতে গেছি কিন্তু কাউকে করতে দেখিনি। আসলে মতুয়া শব্দ তো বাংলা শব্দকোষে ছিল না। আচ্ছা, কখনো ছিল না। এই যখন হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের পরবর্তী সময়ে, যখন হরিচাঁদ ঠাকুর ধর্মীয় কুসংস্কারকে দূরে ঠেলে দিয়ে এই হরিনাম, এক হরিনামের ভিতরে সমস্ত গুণাগুণ দিয়ে মানুষকে কাছে টানছেন, বিভিন্ন অলৌকিক কার্যকলাপের মাধ্যমে মানুষ আসছেন, সেখানে জাতি ধর্ম নির্বিশেষে মুসলমান আসছেন, খ্রিস্টান আসছেন, ব্রাহ্মণ আসছেন, কায়স্থ আসছেন। তো ধীরে ধীরে একটা অংশ, বিশেষ করে উচ্চবর্ণের মানুষ, তারা কী করছে তখন, এই যে হরিবোল করে যে মাতাম দিচ্ছে যেটা, হ্যাঁ, এদের কোনো সময় বলছে মতকে ব্যঙ্গ, মানে ব্যঙ্গত্ব আর কি, মতকে বলছে, হ্যাঁ, তারপরে বলছে কিসে ওরা মাতোয়ারা হয়ে থাকে, তারপরে আরও অনেক ধরনের শব্দের সমাহার যুগে দিয়ে একটা জায়গায় এসে এই, আমি যেটা শুনেছি সেটা একটু আপনাকে ইন্টারাপ্ট করলাম, যে মত্ত না, আমি বলছি এটা মতুয়া শব্দকোষে, বাংলা অভিধানে বা মতুয়া বাংলা শব্দকোষে যখন ছিলই না, তো এর মানেটা যেভাবে করবে সেটা তাই হবে। ঠিক, আসলে এক প্রকারের ব্যঙ্গ আকারে যে শব্দগুলো দেওয়া হয়েছে এই মেতে থাকার কারণে, হরিনামে, সেখান থেকে মতুয়া, হরিচাঁদ ঠাকুর বলেছে তাই ঠিক আছে, তোরা মতুয়া। এবং সেই সময়ে যারা মতুয়া ধর্ম গ্রহণ করেছে তাদের প্রত্যেককে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে। সে হোক নমশূদ্র সমাজের, চণ্ডাল সমাজের, এবং বর্ণবাদের বা উচ্চবর্ণের মানুষের প্ররোচনায় আমাদের সমাজের মানুষ তাদেরকে এক ঘুরে করেছে, একের পর এক। যা মানে মতুয়া আমি হয়েছি বা হরিচাঁদ ঠাকুরের এই হরিনামে আমি আশ্রয় নিয়েছি, তার মত গ্রহণ করেছি, কথা বলা যেত না, তাকে এক ঘুরে করে রাখা হতো।
পরবর্তীকালে দেখুন না আপনি, গুরুচাঁদ ঠাকুরকে 12 বছর একঘরে করে রেখেছে। গুরুচাঁদ ঠাকুর একদম 12টা বছর গুরুচাঁদ ঠাকুরকে একঘরে করে রেখেছে। একজন বিশ্ব বরেণ্য দার্শনিক, হ্যাঁ, তার মতোই বিভিন্নমুখী যে কর্মযোগ্য যে দর্শন, একে পৃথিবীতে কোথাও আছে কেউ দেখাতে পারে? তাকে পর্যন্ত 12 বছর একঘরে থাকতে হয়েছে। তো যে কারণে আপনি যে মতুয়া শব্দ, আসলে একটা বিকৃত শব্দকেই বা ব্যঙ্গ, একটা ব্যঙ্গকে একটা ধর্মীয় প্রতিষ্ঠা দেওয়া হয়েছে এবং ওদেরকে পাগল বলেছে। তাই প্রথম দিকের যারা ছিল তাদের ঠিক আছে তোরা পাগল, তাই এই মতুয়া ধর্মে পাগল ছাড়া আর কোথাও দেখবেন না পাগল। তাহলে যে কোনো মানুষ আজকে যদি চায় তাহলে সে মতুয়া ধর্ম গ্রহণ করতে পারে নিশ্চিন্তে। মতুয়া ধর্ম গ্রহণ করার কিছু নেই। আচ্ছা, আপনি একটা দর্শন গ্রহণ করছেন, দর্শন, আপনি একটা আদর্শ গ্রহণ করছেন। যে দর্শন এবং আদর্শে আপনি আপনার পরিবারকে গঠন করতে পারছেন, আপনার সমাজকে গঠন করতে পারছেন, আপনি আপনার দেশকে গঠন করতে পারছেন। এখানে মতুয়া ধর্মে আপনি দেখবেন এখনও পর্যন্ত বাংলাদেশের রুয়াকান্দি ধামে যে এই মেলা হয়, তার উদ্বোধন হতে গেলে সেই মুসলমান 3 কোটি মিয়ার বংশধররা এসে তাকে উদ্বোধন করতে, তবে মেলার উদ্বোধন হয়। অর্থাৎ অসংখ্য মুসলমান মতুয়া আছে, তাদের মাথায় টুপি মুখে দাগে। অসংখ্য ব্রাহ্মণ আছে যারা মতুয়া, যারা গবেষণা করছে। অসংখ্য কায়েত আছে, অসংখ্য ক্ষত্রিয় তো অসংখ্য, মানে বঙ্গদেশের দক্ষিণবঙ্গের সমস্ত ক্ষত্রিয়রা তো মতুয়া। আচ্ছা, যে মত পদ গ্রহণ করলে আমার কোনো কিছু নষ্ট হচ্ছে না, বরং আমি চেতনা ফিরে পাচ্ছি, আমি অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছি, ওই যে হরির পথে যাচ্ছি, আমি কেন তা গ্রহণ করব না? ঠিক। প্রত্যেকটা ধর্ম বর্ণের মানুষ এই মতুয়া ধর্ম দর্শন গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। এবং ধীরে ধীরে যে জায়গায় যাচ্ছে, আপনি আজকে দেখেন বিহার চলেন, উড়িষ্যাতে যান, অসংখ্য অবাঙালি। ভুটানে যান, বাংলার সাথে তাদের কোনো নেই, সম্পর্ক নেই। আপনি নেপালে যান, সে নেপালি মানুষ আপনি মতুয়া পাচ্ছেন, বিহারের বিহারিদের মতুয়া পাচ্ছেন, উড়িষ্যার আদিবাসীদের মতুয়া পাচ্ছেন। তো তার কাজ তো সে করে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ তো রয়েছে। আমরা কতটুকু প্রচার করছি ধর্ম? আমরা তো আমাদের মতো করে যাচ্ছি, কিন্তু আমরা তো অন্যের কাছে যাই না। কিন্তু মানুষ কেন গ্রহণ করে? যখন দেখে এখানে সাম্যবাদের কথা বলা হয়েছে, এখানে নারীর সম্মানের কথা বলা হয়েছে, এবং এখানে কোনো ধরনের কোনো ধর্মের সাথে বৈষম্য নেই। হরিচাঁদ ঠাকুর দাদা সকালে বলেই দিয়েছেন যে কারো ধর্ম নিন্দা করিও না, এক কথায় শেষ। যে কারণে এখানে বললাম না যে মুসলমান, আমাদের পশ্চিমবঙ্গে অনেক মুসলমান আছে, তারা মতুয়া, তাদের বাড়িতে হরি মন্দির আছে। আচ্ছা, কেন গ্রহণ করছে? মতুয়া ধর্মের থেকে কখনো কাউকে হাত ধরে টানা হয় না যে এই ধর্মের পথে আসো। আমাদের কথা, আমাদের সমাজের ওই কিছু অশিক্ষিত, আমি বলি যে এই অশিক্ষিত মানুষরা তো একটা পারমাণবিক অস্ত্র ছিল, যারা স্কুলের দরজা দেখিনি, তারা যা লিখে গেছে, বাবা সেইটুক পড়ো তো আগে, সেটুক আগে পড়ে দেখো কি লিখে গেছে। তারা অশিক্ষিত মানুষ, এরা তো স্কুলের দরজা দেখিনি কোনোদিন। সেটা পড়লেই বোঝা যাবে যে এই মতুয়া ধর্ম দর্শন যদি কোনো শিক্ষিত মানুষে লিখতো তাহলে কেমন হতে পারত। অশিক্ষিত মানুষে লিখেছে। আজকে যে বলে যে অমুক কিতাব তমুক শাস্ত্র শূন্যবারে ভেসে এসে ঈশ্বরের মুখনিসৃত বাণী, প্রমাণ তো কারো কাছে নেই, কিন্তু আমরা তো বলতে পারি। আমাদের সমাজের যারা লিখেছে তারা কোনদিন স্কুলের দরজায় যায়নি, কিভাবে লিখলো? এ তো সেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কৃপা ছিল তাদের বলে। আর একটা প্রশ্ন আমার করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে সাম্যবাদের কথা বললেন। আমি যেটা শুনেছি যে মতুয়া সম্প্রদায়ের মধ্যে নারীর নারীর অধিকার প্রতিষ্ঠার যে জায়গা, বা নারীকেও সমান জায়গা দেওয়া, এবং তার সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠা, এই যে এটাও একটা বড় আন্দোলন ছিল। খুব ভালো প্রশ্ন। দেখুন, নারীর অধিকার বলতে নারীর প্রতি সম্মানটা দেখতে গেলে আপনাকে একটু আগে ফিরে যেতে হবে। তখন হরিচাঁদ ঠাকুর খুবই কম বয়সের, কোনো না কোনো প্ররোচনায় আমাদের সমাজের এক মহিলাকে তুলে নিয়ে যায়। আচ্ছা, ইংরেজ আমলের কথা বলছি। হরিচাঁদ ঠাকুর গর্জে উঠেছিলেন, আমার সমাজের মহিলার বিচার করবে কিভাবে ব্রাহ্মণরা, উচ্চবর্ণের মানুষ আর ইংরেজ?
সিনে নিয়ে এসেছিলেন যে আমার সমাজের মহিলার বিচার আমরা করব। তাই তিনি মহিলা কাছারি করেছিলেন। আচ্ছা। কিভাবে মহিলা কাছারি করেছিলেন? দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে মেয়েদের ডাকতেন, তাদের মাথায় খেজুরের পাতা দিয়ে টুপি করে দিতেন, আচ্ছা, জজ সাজিয়ে বসিয়ে দিতেন, আচ্ছা, কাউকে অন্যান্য পাতা দিয়ে সাজিয়ে তাকে উকিল করা হতো, তাদেরকে বিচার শেখানো হতো। আপনি কোথাও কোনোদিন পেয়েছেন এসব? এভাবেই নারীদেরকে প্রতিষ্ঠা করেছেন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। এবং এই মতুয়া ধর্ম দর্শনে যে নারীর যে মুক্তি যেভাবে দেওয়া হয়েছে, তা আজও সেই ধারাবাহিকতা চলে আসছে। দেখবেন এই সমাজের মানুষের মধ্যে বিবাহ বিচ্ছেদের সংখ্যা কম, নাই বললে চলে। আচ্ছা, আপনি মানে একটা আশ্চর্য কথা বলছি, যেহেতু নারীর সম্মান হতে গেলে আপনাকে ধর্মীয় পরম্পরায় আসতে হবে। এই সমাজের মানুষের ভিতরে দেখবেন আপনি, বললাম তো যে বিবাহ বিচ্ছেদের সংখ্যা নাই বললে চলে। নারীর সম্মান আপনি অন্যভাবে যেভাবেই বলুন না কেন, আসুন না আপনার সমাজে আমরা খুঁজে দেখি কতজন বিবাহ বিচ্ছেদে কত পার্সেন্ট আছে। আর আসুন মতুয়া সমাজে, সম্মানটা তো সেখানে প্রমাণিত হবে। মুখ দিয়ে বললে হবে? ধর্মশাস্ত্রের পাতা উল্টায় দেখালে হবে? তাতে তো ধর্ম প্রতিষ্ঠা হয় না। সত্যের বাইরে এত শক্তি তো আর কিছুতে নাই। যখন এই সমাজের কোনো রাস্তা ছিল না, তখনকার দিনেও এই যে আমরা গ্রাম বাংলায় বলি দায় বা ধরনী, হ্যাঁ, সে দায় ধরনীরও প্রশিক্ষণ দিয়েছেন গুরুচাঁদ ঠাকুর। আচ্ছা, কি দেয়নি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর দেয়নিটা কি? আমি তো সেটা খুঁজে পাই না। যে একটা মানুষকে সমাজ গঠন করতে গেলে, দেশ গঠন করতে গেলে যা কিছু প্রয়োজন, তার যে কি দেয়নি। আর এ তো সবে শুরু হয়েছে গবেষণা। মতুয়ার এক কোন আকাগেই এখনও গবেষণা হয়নি, মানুষ খোঁজ পায়নি। আরও সময় লাগবে, সময়ের প্রয়োজন। বলেছি 500 বছরে একটা ধর্ম প্রতিষ্ঠায় আমাদের সবে 200 বছর সময় দিন, 300 বছর। এই যে প্রতিষ্ঠার জায়গা থেকে আমার একটা প্রশ্ন আসছে, ধরুন ওরাকান্দিতে হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, সেখানে মতুয়াদের একটা ধর্মস্থান, সেই জায়গাটা থেকে, সেইখান থেকে ঠাকুরনগরের এই যে জার্নি, এইটা কিভাবে হলো? মানে ঠাকুরনগরই কেন? আসলে হরিচাঁদ ঠাকুরের জন্মস্থানটা কিন্তু উগাখান্দি না, ফরিদপুরের উগাখান্দি না। আচ্ছা, পাশে গিয়ে সফলাডাঙ্গা গ্রাম। আচ্ছা, সেটা হচ্ছে ওনার জন্মভূমি। আচ্ছা, এই জমিদারের অত্যাচারে তাদের কিন্তু সেই ভিটা পরিত্যাগ করতে হয়েছিল। এবং সেই সময়ে জমিদারের লোক বা জমিদার কিছু কারণবশত পয়সা ধার নিয়েছিল ওই পরিবার থেকে। এবং একটা সময় বিভিন্ন ঘটনার, সেসব বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যাই হোক, একটা সময় তাদের উপরে মিথ্যা দোষারোপ করে সেখান থেকে বিতাড়িত হতে হলো উগাখান্দি। তো বাল্যলীলা ছিল তার সে জায়গা। আর পরবর্তীকালে যে লীলাগুলো, সেগুলো উগাখান্দি ধামে বসে, যেটা আজকের মহাধাম বলা হয়, উগাখান্দি। আসলে এই জায়গাটায়, এই ঠাকুরনগরটা গুরুচাঁদ ঠাকুরের একটা আশীর্বাদ রয়েছে। আচ্ছা, কারণ এই পরিবারটা তো খালি দিয়েছে, এই পরিবারটা নেয়নি কিছু। অনেক সময় মতুয়াদের ভিতরে অনেকেই আছে, বা আরও সম্প্রদায়ের মধ্যে আছে, ঠাকুরবাড়ি নিয়ে কথা বলে, আসলে বলতে নেই বা বলা যায় না, তবুও বলে, সেটা তাদের বিবেচনার বিষয়। তখন তো অখণ্ড ভারত, হ্যাঁ, অখণ্ড ভারতে একটা সময় ধীরে 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 আপনি জানেন যে সে সর্বপ্রথম ইংরেজের বুকে খোঁটা ঠুকে দিয়েছিল হরিচাঁদ ঠাকুর। সে নীলকুঠির বিরোধিতা করে জোনাসুর কোটিতে তিনি আক্রমণ করেছিলেন। সেখান থেকে শুরু ভারতবর্ষে। এর আগে ইংরেজের বিরুদ্ধে কেউ কখনো কোনো কথা বলেনি। এবং সেখানে একজন অফিসারের, পরবর্তী সময়ে অফিসারের মৃত্যু করে। যাই হোক, সেসব বিষয়। এবং এই নীল চাষের আন্দোলনে সব থেকে ক্ষতিগ্রস্ত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের, হরিচাঁদ ঠাকুরের এই আন্দোলনের ফলে।
এসব ইতিহাস আমরা জানি, এবং তাদের সেসব জমিদারি থেকে কেন চলে আসতে হলো, এখানে যে কী করতেন এসব আমরা জানি। তো আমাদের কারো ছোট করার মতো মানসিকতা নেই। যাই হোক, সেখান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে সেসব পর্যায়ে এখন যাচ্ছেন। আপনার প্রশ্নের উত্তরটাই আমি দিই। ধীরে ধীরে একটার সময় দেশভাগের কথা হলো। এই গুরুচাঁদ ঠাকুরের ছেলে শশীভূষণ ঠাকুরও কিন্তু কলকাতাতে পড়েছেন। আচ্ছা। এবং তার নাতি ছেলে প্রমথরঞ্জন ঠাকুর, আজকের শান্তনু ঠাকুরের যে ঠাকুরদা, আচ্ছা, তিনি মানে যাকে পিয়ার ঠাকুর বলা হয়, পিয়ার ঠাকুর বলা হয়, তিনি মামার বাড়ি থেকে পড়তেন। অর্থাৎ শশীভূষণ ঠাকুরের শ্বশুরবাড়ি কলকাতা শিয়ালদার পাশে ছিল। পরবর্তীকালে পিয়ার ঠাকুর কলকাতায় থেকে পড়াশুনো করেছেন এবং তিনি ব্যারিস্টার হয়েছেন। একটা সময় সত্য কথা আসলে সবসময় বলা উচিত না, তবু আলোচনায় যেহেতু আসে কিছু তুলে ধরতে হয়। দেশভাগ হয়েছে তো 47-এ, কিন্তু দেশভাগের সব কিছু তো তৈরি হয়ে গেছে 1940 সালে। তার ব্লু প্রিন্ট তৈরি হয়েছে, তার উপরে লেখা হয়েছে, কিন্তু এগুলো তো অন্ধকারে রাখা হয়েছে, কিন্তু আজকে আমাদের কাছে আছে সে প্রমাণগুলো, আমরা জানি। যাই হোক, যখন বলছে যে ধর্মতত্ত্বে দেশভাগ হবে, তখন 1946 সংসদে দাঁড়িয়ে আম্বেদকর বসে আছে। পিয়ার ঠাকুর বলছে, মাননীয় স্পিকার, আম্বেদকর বসে আছে, ধর্মভিত্তিতে যদি দেশভাগ হয় তাহলে এখনও বৃহত্তর বরিশাল, খুলনা, যশোর, সাতক্ষীরা, বরিশাল 52.2% হিন্দু লোক, সেখানে বৃহত্তর জনসংখ্যা আমার মতুয়া জনগোষ্ঠী। আমার ভূমি কোথায়? আমার ভূমিটা কোথায়? এত বড় দূরদর্শিতা কারো হয়েছে আজ পর্যন্ত? ভূমি তো দুটো হতে পারে না, কারণ দেশভাগের যে ব্লু প্রিন্ট দেওয়া হয়েছে সেখানে তো আমার মানুষ তো পূর্ব পাকিস্তানে পড়ে যাবে, তাহলে আমার জমি আমাকে দেওয়া হোক। আম্বেদকর কোনো আওয়াজ করেনি। সেই নিজস্ব ভূখণ্ডের জন্যে পিয়ার ঠাকুর যথেষ্ট আন্দোলন করেছে। শেষ মিটিং ছিল 1946 সালে বাংলাদেশের নগাইল জেলায় জমিদার বাড়ির পাশে। সেখানে মিটিং করতে করতে খবর আসলো যে ওনার বাড়িতে, উনি ওয়াগান্ধি থাকতেন না, পাশের কিসাম গ্রামটা, যাই হোক হয়তো বলতে বলতে মনে পড়বে, সে বাড়িতে আগুন দিয়েছে। আচ্ছা। তিনি বুঝতে তার আর বাকি রইল না যে কতটা নিরাপদ, এই যে ভূখণ্ড ম্যাপ টেনে দিয়েছে, এতটুকুর ভিতরে থাকা আমার জন্য কতটা নিরাপদ। তিনি সেখান থেকে সাথে সাথে স্টেজ পরিত্যাগ করে তিনি এই ভারতবর্ষে চলে আসলেন। এবং এর পূর্বে গুরুচাঁদ ঠাকুর বেঁচে থাকতে পিয়ার ঠাকুরকে বলেছিল যে ভারতে এমন একটা জায়গায় তুমি দেখো, জায়গা দেখো যেখানে কাশবন হবে, কোনো মানুষের তেমন বসবাস নেই। আচ্ছা। এবং যেখানে আমাদের মানে তুমি একটা মানে ধীরে ধীরে এই মতুয়া জনগোষ্ঠীর জন্যে আর একটা নতুন ধাম তৈরি করতে পারবে। এটাও গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ ছিল অনেক আগেই। ওকে। কারণ গুরুচাঁদ ঠাকুর পিয়ার ঠাকুরকে প্রচণ্ড ভালোবাসতেন। তো 46-এ অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার আগে পিয়ার ঠাকুরের চলে আসা এই দেশে, কিন্তু এই অংশের সঙ্গে ঠাকুরবাগের, ওয়াগান্ধীর ঠাকুরবাগের প্রচণ্ড সখ্যতা রয়েছে বিজনেস মারফত এবং শিক্ষাগত দিক দিয়ে তাদের একটা পরিচিতি থেকেই গেছে। আপনি দেখবেন আজকে যে ভারতবর্ষের লক্ষ লক্ষ যে চান্সি ডাক্তার বলা হয়, সমস্ত ভারত চান্সি ডাক্তার, সব ঠাকুরবাগির অবদান। আচ্ছা। এই ঠাকুরবাগি থেকে চান্সি ডাক্তার মোটামুটি ধরুন নদিয়া কেন, বাংলার বাইরে যান আপনি, নদিয়া না আমি বলছি মানে বাংলার মধ্যে নদিয়া বলুন, বহরমপুর, এইসব জায়গায় প্রচুর পরিমাণে দেখা যায়, এবং অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, এসব জায়গায় রয়েছে চান্সি ডাক্তার। ঠাকুরবাগির অবদান। আচ্ছা আচ্ছা। এটারও একটা ইতিহাস আছে, যাক সেখানে আমরা যাব না। তো এই হচ্ছে ওয়াগান্ধী থেকে ঠাকুর পরিবারের আসার ইতিহাস, শুধু ঠাকুর পরিবার এদেশে আসার ইতিহাস। তাহলে এখন ওরাকান্দিতে কারা আছে? ওয়াগান্ধীতে ঠাকুর পরিবারেরই লোক আছে। আর এখানে শুধু পিয়ার ঠাকুর চলে এসেছিলেন, শুধু পিয়ার ঠাকুর প্রথম দিকে পিয়ার চলে এসেছেন। এই যে তারপরে ধরুন আপনাদের বাংলাদেশে আজকে যারা রয়েছেন তারাও তো ধরুন ভিটে মাটি যে জায়গাটাতে যে অধিকার প্রতিষ্ঠা, সেটারও একটা ব্যাপার
রয়েছে। এবং এদেশে যখন আপনারা এলেন সেইখানে এসে আপনাদের কি কি প্রবলেমের মধ্যে পড়তে হলো, কি কি জায়গাতে আপনাদেরকে সম্মুখীন হতে হলো? শাস্ত্রে আছে, জন্মভূমি পরিত্যাজ্য মানুষের 7 পুরুষ সুখী হয় না। বড় কঠিন কথা, শাস্ত্রের কথা, মহাভারতের কথা। ঠিক সেই জনগোষ্ঠী আমি বা আমরা। দুঃখ তো কম নয়। পৃথিবীর কোনো মানুষ আছে যার জন্মভিটা পরিত্যাগ করে? একটা বিশাল জনগোষ্ঠীর জন্মভূমি পরিত্যাগ করে এখানে চলে আসছে। কখনো এর ইতিহাস পর্যালোচনা করেছে? একজন আর একজনের দোষ দেওয়া দেই ছাড়া সত্য ঘটনা কেউ কখনো তুলে ধরেছে? একজন মানুষ কোটি টাকার সম্পত্তি ফেলে রেখে রাতের আধারে এসে দেশের রেল লাইনের পাশে থাকছে। ঠিক পরের দিন তার রঙের কাজে যেতে হচ্ছে, যা কোনোদিন সে করেনি। সেখানে রাজার আলে বসবাস করেছে, তাকে রঙের কাজ করতে হচ্ছে, তাকে লেবারগিরি করতে হচ্ছে। আজও তার কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। এদেশে কিসের জন্য আসতে হয়েছে, কিসের জন্য আসতে হবে? এ তো কোনো আনন্দের কথা নেই। কত বড় দুঃখ, কত বড় কষ্ট, কত বড় যন্ত্রণার কথা সে তো এই জাতি জানে। এই জাতি কি এখানে আজও স্বাধীন? এই দেশে এসেও কি তারা স্বাধীন বলতে পারে কেউ বুকে হাত দিয়ে? আজকে পাঞ্জাব থেকে, এই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে বা পাকিস্তান থেকে আসা প্রত্যেকটা মানুষ তাদের সিটিজেনশিপ পেয়েছে, এখনও পাচ্ছে নিয়মিতভাবে। আজকে সংবিধানে আমাদের আশ্রয় হলো না? 6 ধারা 6B-তে আমাদের তো কোথাও কোনো কিছু কেউ করতে পারেনি। আজকে এই জনগোষ্ঠীর যা কিছু উত্থান, এই পৃথিবীতে কারো কোনো অবদান নেই, শুধু হরিচাঁদ ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুর আর তৎকালীন সময়ের কিছু ইংরেজ শাসক। কারণ ইংরেজ শাসকের সামনে গুরুচাঁদ ঠাকুর গেলে কখনো কোনো কিছু না করতে পারেননি। পুলিশ কমিশনার এসেছেন, এসপি এসেছেন, ওসি এসেছেন। কেন এসেছেন? কোনো সমস্যা পেলে গুরুচাঁদ ঠাকুরের কাছে পরামর্শ নিতে এসেছেন। এই তো সেই জনগোষ্ঠীর মাথা। তা সেই জনগোষ্ঠীর মাথার সেই জায়গা রেখে আর একটা ভূমিতে আসা, হাসি খুশি মনের সমস্ত দিনের কর্ম শেষে দুটো খেয়ে ঘুমিয়ে আছি সুন্দরভাবে। সকালবেলায় ঘুম থেকে উঠে শুনছি আমরা বিদেশি, আমরা অন্য দেশে বসবাস করছি, আমরা ভারতীয় নই, আমরা পূর্ব পাকিস্তানে। আর কতবার এই জাতিকে ধ্বংস করার ফান্দা আটকাতে হবে? কতবার এই জাতির আর কত জীবন দিলে, রক্ত দিলে এই জাতির মুক্তি হবে বলুক? 1971 সালে আসা, আমি 42 ছেড়ে দিলাম, 47 ছেড়ে দিলাম, 1971 সালে আসা মানুষের মাঝে 3.5 লক্ষ বাচ্চা শিশু অপুষ্টিতে মারা গেছে এই 9 মাসে। এর জবাব কারা দেবে? আর কত রক্ত দিলে এই জাতি মুক্তি পাবে? আমরা কি মানুষ নই? আমাদের শরীরে কি জানোয়ারের রক্ত ধারা বইছে? 1978 সালে, 69 সালে, 79 সালে মরিচঝাপিতে হাজার হাজার মানুষের প্রাণ দিতে হয়েছে। কেন? এই ভুক তৈরি হয়েছে কি শুধু গুলি খাওয়ার জন্যে? অভুক্ত থাকার জন্য এই জাতিটা এসেছে পৃথিবীতে? আমাদের কি কোনো অধিকার নেই এই পৃথিবীতে থাকার? আজকে যা কিছু হয়েছে আমরা সদল বলে যতটুকু ছিনিয়ে নিতে পেরেছি, সংবিধান তার কানুনকে বজায় রেখে, কোনো অস্ত্রধারী করে না, অস্ত্র দিয়ে না, কোনো কিছু দিয়ে না। আর এই জাতি মনে রাখবেন, এই জাতি কখনো দেশদ্রোহী না, চাই ও বাংলাদেশ হোক, চাই ভারতে হোক। আজ পর্যন্ত এই জাতির রেকর্ড নেই এই জাতির দেশদ্রোহিতা করেছে। একটা প্রমাণ দিক, 2 দেশে দেশের জন্য প্রাণ দিয়ে দেবে। এই জাতি পৃথিবীর যে দেশে যাক, সে দেশের সমস্যা হলে জাতি প্রাণ দিয়ে দেবে, কিন্তু দেশদ্রোহিতা করবে না। চাই টাকার বিনিময়ে, চাই নারীর বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে এ জাতি দ্রোহিতা করবে না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আজকে আপনার চ্যানেলের মাধ্যমে। এ জাতির সত্তা আছে, হাজার হাজার বছরের যে জিনগত যে তাদের কি বলা যায় চেতনা, এ জাতির দেওয়া ছাড়া নেয় না। এদেশে 71 সালে আসার পরে, 47 আসার পরে যে বসতি দিয়েছে, তাদেরকে মানুষ হয়ে বেঁচে থাকার জন্য বসতি দিয়েছিল। জানে যে সাপ, পোকা, জন্তু, জানোয়ার এদেরকে খেয়ে যাবে। যে আবহাওয়ার সঙ্গে কোনোদিন এই জাতির কোনো সম্পর্ক ছিল না, সেই সব আবহাওয়ায় গাড়ি ভরে নিয়ে গিয়ে ঢেলে দিয়েছে।
একটা দেশলাই পর্যন্ত দিনই যে তারা দুটো ভাত রান্না করে খাবে, কি খাবে তার কোনো হিসাব নেই। পিয়ার ঠাকুর বারবার বলেছিল যে যে জলবায়ুর সঙ্গে এদের সম্পর্ক নেই সেখানে দিও না, এই বঙ্গদেশে তাদের রাখা হোক। কিন্তু রাখে হরি মারেকে, যেখানে দিয়েছে সেখানে সোনার জায়গা তৈরি করে দিয়েছে। আজকে যদি এটাও না হতো তাহলে তো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের দর্শন পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে যেত না। এটাও তো ঠাকুরের লীলা। এখানে একটা প্রশ্ন আমার রয়েছে, আন্দামানে সেই সময় ইন্দিরা গান্ধী উপার বাংলা থেকে যারা এসেছিল তাদের জন্য অনেকটা জমি অ্যালট করেছিল, এবং আজকে তাদেরকে আমার নিজের অভিজ্ঞতায় দেখা একটা সময় মানে এমন একটা জায়গায় রয়েছে, সেখানেও তো মতুয়া সম্প্রদায়ের জনগোষ্ঠীর মানুষ প্রচুর বাস করেন বলে আমি শুনেছি আন্দামানে। মানে তারা মূল আন্দামান নয়, আন্দামান থেকে মূল জনগোষ্ঠী থেকে অনেক দূরে, যেখানে যেতে গেলে আপনাকে রীতিমতো কষ্ট করে যেতে হবে। লিটিল আন্দামান আরও যেগুলো আছে, হ্যাবলক, বিভিন্ন জায়গাতে 70% মতুয়া সম্প্রদায় সেখানে মোট জনসংখ্যার। এই ভারতবর্ষে কি আর কোনো জায়গা ছিল না যে ভূমির সঙ্গে তাদের শরীরের সম্পর্ক নেই সেখানে দিতে হলো? এই ভারতবর্ষে যেখানে যেখানে দিয়েছে ফসল হতো না, কোনো মানুষের বসবাস ছিল না, জঙ্গলের মূল তুলে খেত আদিবাসীরা, সেখানে দিয়েছে। আজকে উড়িষ্যার মালখানগিরিতে যান, কাকরপূর্ণ মাটি, সোনার ফসল ফলিয়ে দিচ্ছে এই জাতি। আরে এ জাতি কর্মবীর জাতি, এ জাতি পরিশ্রম করে খাওয়া জাতি। এ জাতি কখনো কারো পদলেহন করে না, কিন্তু বিভিন্ন সময় ধর্মীয় রাজনৈতিকভাবে এ জাতিকে একবার নয় বারবার পদদলিত করা হয়েছে। তা আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের মূল আন্দোলন বা অধিকার প্রতিষ্ঠার লড়াইটা কি আজকের দিনে দাঁড়িয়ে? দেখুন, আমাদের অধিকার বলতে যদি বলি তাহলে অনেক কিছু আছে, আবার যদি বলি যে আমাদের অধিকার কিছু নেই। কর্ম করে বেঁচে থাকার শক্তি আমাদের মানুষের আছে, কারণ ওই যে আমাদের গারস্থ ধর্ম শিখিয়েছেন হরিচাঁদ ঠাকুর, তাই না? আমরা পতিত আবাদ করে খাওয়া মানুষ, আমরা তো বলেছি যে আমাদের জাতি ভিক্ষা করে না। আমাদের যেটা আছে বারবার আমাদেরকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এবং ভিতরে ভিতরে কিছু সমস্যা রয়ে গেছে যার প্রচণ্ডভাবে তার প্রকাশ ঘটানো হয় না, সেগুলোর প্রচার হয় না। যেমন আজকে আপনি হয়তো বলতে চেয়েছেন যেটা, যে সেটা হচ্ছে সিএ বা এনআরসির বিষয়টা হয়তো টানতে চেয়েছেন। এনআরসি হলে আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারবে না কেউ। আচ্ছা, এনআরসি যদি হয় প্রথম দিকে, সিএ যদি আগে না হয়ে এনআরসি হয়, আমাদের মানুষ টিকে থাকবে না, এ জাতি ধ্বংস হয়ে যাবে। তার জন্যে এই মোদি সরকার বা অমিত শাহ বিশেষ করে বলছে যে আগে সিএ। কেন? সিএটা হয়ে গেলে তো অলরেডি আমরা সিটিজেনশিপ পেয়ে গেলাম, নাগরিকত্ব পেয়ে গেলাম। কারণ সিএর বহুত আলোচনা, এনআরসির প্রচুর আলোচনা, সে আলোচনা করতে গেলে 2-1 সপ্তাহ কেটে গেলেও শেষ হবে না। সোজা কথা, সিএ যদি আমাদেরকে দেয়, সিএ মানে কি নাগরিকত্ব দেওয়া, তো অর্থাৎ নাগরিকত্ব দেওয়ার পরে যদি এনআরসি হয় তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। এটা আমাদের কেন প্রয়োজন? আজকে একটা পাসপোর্ট করতে গেলে আমাদের কাছ থেকে 20,000-30,000 টাকা নিচ্ছে ডিআইবি ইনকোয়ারিতে, এবং 71 সালের আগের কাগজপত্র চাচ্ছে। আমি যদি আজকে বলি পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে আপনি যে বলছেন যে আমার পশ্চিমবঙ্গে যাদের আধার কার্ড ভোটার কার্ড আছে তারা নাগরিক, আপনারই প্রশাসন কেন 20,000-30,000 টাকা করে পাসপোর্ট ইনকোয়ারিতে নিচ্ছে? কি করছে? কোথায় যাচ্ছে সে টাকা? আজকে একটা কাস্ট সার্টিফিকেট নিতে গেলে 10,000-15,000 টাকা দিতে হচ্ছে। কোথায় যায় এই টাকা? একটা আধার কার্ড করতে গেলে কমসে কম 5,000 টাকা দিতে হচ্ছে। আর কত এই জাতিটার সঙ্গে আর কত এ ধরনের ঘটনা ঘটাতে হবে? কত প্রকারের ঘটনা ঘটালে
তাদের পূর্ণানন্দ মিলবে। মানে এত টাকা করে লাগে? আপনি অগণিত প্রমাণ, লক্ষ লক্ষ প্রমাণ। তাহলে সিএ কি আমাদের প্রয়োজন না? সেই একই সিএ কেন পাকিস্তান থেকে আসা মানুষ পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না? কিসের জন্য পাবো না? জন্মভূমি ফেলে রেখে এই দেশে কি অন্য কোনো কিছু পাওয়ার আশায় এসেছে? এমন কি নেই সেখানে যে আমাকে জন্মভূমি পরিত্যাগ করে চলে আসতে হবে দেশে? কিসের জন্য এই মানুষগুলো আসছে? কোটি কোটি মানুষ। আমরা সিএর পক্ষে, এবং সর্বোপরি আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করি না, তবু আমি বলবো এই সিএ নিয়ে যতটুকু যা কিছু হয়েছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এবং শান্তনু ঠাকুর, বিশেষ করে শান্তনু ঠাকুর এই মতুয়া জনগোষ্ঠীকে 750 কোটি মানুষের ভিতরে পরিচয় করে দিয়েছে পৃথিবীতে। যেদিন মাননীয় প্রধানমন্ত্রী শ্রীরাম গান্ধী গেছেন, যেদিন শ্রীরাম ঠাকুরনগরে গেছেন, পুরো বিশ্ব জেনে গেছে যে মতুয়া বলে একটা জনগোষ্ঠী বা মতুয়া একটা ধর্ম আছে। এ পরিচয় আমাদের জন্য অনেক বড়, এবং আমি ধন্যবাদ জানাবো মাননীয় শান্তনু ঠাকুরজিকে, মাননীয় প্রধানমন্ত্রীজিকে। না, আপনার কি মনে হয় যে কোথাও কি কোনো হোপ লাগছে যে সিএ হচ্ছে, নাকি এটা খালি প্রোপাগান্ডা, বা যেটা বলা হচ্ছে যে আদৌ কিছু হবে না, বা আপনাদের অধিকার রক্ষা নয়, অধিকার কারার একটা জায়গা চলে আসছে, এই রকম কি কিছু আপনারা মনে করছেন কোথাও? সিএ হবে, যেভাবেই প্রশ্ন তুলুক এবং ডকুমেন্টস দেখাক, সিএ হবে। কেন হবে না সিএ? পশ্চিমবঙ্গে না হলেও 3 থেকে 3.5 কোটি মতুয়ারা রয়েছে। হ্যাঁ, অর্থাৎ তারা যদি বেনাগরিক হয়, এই পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে কারা? আমি আর ডিটেলসে যাচ্ছি না। 3 কোটি ভোটার যদি বাদ যায়, পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে কারা? এটা আপনি আমিও আমরা সবাই ভালো করে জানি। তো এদেশের সরকার, এদেশের রাজনৈতিক নেতাদের মস্তিষ্কে নেই সেসব কথা। এই জন্য সিএ হবে। যেমন করে রাম মন্দির তৈরি করতে গিয়ে 70 বছর টাইম লেগে গেছে, সময় হয়তো লাগছে, ইমপ্লিমেন্ট তো হয়েছে। আজকেও আর কালকেও মতুয়া জনগোষ্ঠী তারা নাগরিকত্ব পাবে। কারো কোনো প্ররোচনায় বিরোধ করার কোনো প্রয়োজন নেই, তাতে নিজেরই ক্ষতি হবে, আর কারো নয়। কারণ এই সিএর প্রথম দাবিদার ছিলেন পিয়ার ঠাকুর। আচ্ছা। তারপরে শ্রদ্ধেয় বড়মা বিনাপানি ঠাকুর। সেই আদর্শকে সামনে রেখে বর্তমান যে আন্দোলন চলছে শান্তনু ঠাকুরের হাত ধরে, এই ঠাকুরবাগির লোক মাথা নত করে না। এরা সত্যি জাতিকে ভালোবাসে, এই জাতির জন্য এসব করে। কারণ এই জাতি বিনা তো ঠাকুরবাগির পরিচয় নেই। এই জনগোষ্ঠী বাদ দিলে ঠাকুরবাগির কি কোনো পরিচয় আছে? তো সেই জাতি সম্পর্কে তারা ভাববে না। আমাদের অনেক সমস্যা আছে, সেসব সমস্যা সবই সমাধান হবে। তবে সব থেকে বড় প্রয়োজন যেটা এই মুহূর্তে আমাদের সিএ। একজন অল ইন্ডিয়া মতুয়া সম্প্রদায়ের স্পোক্সম্যান হিসেবে আমি একটা কথা জিজ্ঞেস করছি আপনাকে, যে এমন অনেক মতুয়ারা রয়েছেন যারা কিন্তু প্যারালালি সিএর বিরোধিতা করছেন, তারা চাইছেনও না যে সিএটা হোক, আমরা এখন যেরকম আছি সেই রকম থাকি। এই সম্পর্কে আপনার কি বক্তব্য? এই যে বিরোধিতার, তাহলে বিরোধিতার কারণটা কি? বিরোধিতা কেন করা হচ্ছে? দেখুন, একটা মানুষ রাত্রে কে ঘুমাচ্ছে, আসলে রাত্রে তখন ঘুমাচ্ছে, আপনি ঘরের বাইরে আছেন, আপনি কি বুঝতে পারবেন তার অবস্থাটা? আজকেও বিরোধ করছে আপনার সামনে বা সবার সামনে, আসলে কি সে বিরোধ করছে না বাধ্য হচ্ছে সেই বিরোধের জন্যে? আমরা সবই জানি, সব জানি। আমি বলেছি না যে এই জাতিকে সামান্য যদি অধিকার দেওয়া হয় না, এই জাতিকে আপনি
একজন সৈনিক হিসাবে ব্যবহার করতে পারবেন, জীবন দিয়ে দেবে। কিন্তু বিভিন্নভাবে রাজনৈতিকভাবে এই জাতিকে এত সিরিয়াসলি পদদলিত করে রাখা হচ্ছে প্রতি মুহূর্তে। যারা আজকে সিএর বিরোধিতা করছে, শুনে দেখবেন তারা জানেই না কিছু। সিএ কি, এনআরসি কি, এনপিআর কি, কিছুই জানে না। মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষ, ইউটিউবার বা কিছু রাজনৈতিক দলের দালাল, তারা এই মানুষগুলোকে এই পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং পলিটিক্যাল চাপ তাদের উপরে আছে। সে যে পার্টির থেকেই হোক, নির্দিষ্ট কোনো পার্টির নাম নিব না, সেসব কারণে এরা বিরোধিতা করতে বাধ্য হচ্ছে। আপনি মতুয়া সম্প্রদায়ের অল ইন্ডিয়া স্পোক্সম্যান, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি যে আপনার অধিকার রক্ষা বা মতুয়াদের অধিকার রক্ষার লড়াইটা নিয়ে যে কথাটা বললেন, সেই দিক থেকে যারা মতুয়া জনগোষ্ঠী রয়েছে এপার বাংলায়, তাদের সম্পর্কে আপনার মেসেজ কি? তাদেরকে আপনি কি হোপ দেখাতে চাইছেন, বা তাদেরকে আপনি কি আপনার মেসেজ দিতে চাইছেন, যে কোন হোপটা তারা রাখবে, কোন আশাটা নিয়ে তারা চলবে? আমি ব্যক্তিগতভাবে মতুয়া সম্প্রদায়ের কাছে, যারা সূক্ষ্ম সনাতন ধর্ম মেনে চলছে, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শে বা দর্শনে বিশ্বাসী, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যুগ যুগ ধরে এই ঠাকুর পরিবার আমাদেরকে দিয়েছে, নেয়নি। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর শুধু আমাদের অধিকার ফিরিয়ে দেয়নি, আমাদের বুকে টেনে নিয়ে কোলে তুলে মানুষ করেছে, আমাদেরকে সেইখানে পৌঁছে দিয়েছে যেখানে পৌঁছে দিলে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারব। আমাদের জ্ঞানচক্ষু খুলেছেন, আমাদের অক্ষর জ্ঞান দিয়েছেন। পরবর্তী সময়ে এই ঠাকুর বাগির সম্পর্কে অনেকেরই হয়তো ধারণা নেই। এর আগেও বলেছি যে মতুয়া বিনা ঠাকুর বাগি নাই, ঠাকুরবাগি বিনা মতুয়া হতে পারে না, চলতে পারে না। তাই সবাই ভরসা রাখুন, যে যে রাজনীতিতেই থাকুন না কেন, আমাদের আপত্তি নেই, ঠাকুরবাগি থেকেও আপত্তি নেই। যার যেখানে ভোট দিতে ভালো লাগে, যার যে রাজনীতি ভালো লাগে, নির্দ্বিধায় করুক, আমাদের কোনো আপত্তি নেই। আমি মতুয়া সমাজের কাছে অনুরোধ করব, আপনারা করুন। দয়া করে সিএর বিরোধিতা আপনারা করবেন না, করবেন না, করবেন না। সিএ আপনাদের প্রয়োজন। আপনার নিজের না হোক, পাশের বাড়ির খবর নিয়ে দেখুন, পাসপোর্ট তৈরি করতে তার কাছে কী কী ডকুমেন্টস দেওয়া হয়েছে, আধার কার্ড করতে গেলে তার কাছে কত টাকা নেওয়া হয়েছে, পাসপোর্ট ইনকোয়ারিতে এলে কত টাকা নেওয়া হয়েছে, জন্ম সার্টিফিকেট নিতে গেলে আপনাকে কতটা সময় দিতে হয় এবং কত টাকা দিতে হয়। এগুলো থেকে বাঁচুন, না হলে এমন একটা সময় আসবে মনে হবে যে এগুলো আমাদের জীবনধারার সাথে, জীবনে চলার পথের এগুলো আমাদের সাথী। অর্থাৎ যে মুক্তি, যেটা রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে, সে মুক্তি কিন্তু আমাদের কখনো আর আসবে না। তাই যে রাজনীতিই করি না কেন, আমরা যেন এই সিএর বিরোধিতা কেউ না করি। অবশ্যই এই সিএর মাধ্যমে আমরা নাগরিকত্ব ফিরে পাবো। এটা ঠাকুরবাগির ওয়াদা, এটা পিয়ার ঠাকুরের ওয়াদা ছিল, এটা বড়মার ওয়াদা ছিল। পরবর্তী সময়ে এসে সেই সূত্র ধরে এটা শ্রদ্ধেয় শান্তনু ঠাকুরের ওয়াদা, আমরা সিএ ফিরে পাবো। মানে এতটা আশা আপনারা? নিশ্চয়ই, কারণ আমরা বিশ্বাস আছে আপনার, আমরা ভিতরের কথা জানি। আচ্ছা, আমরা অবশ্যই ভিতরের কথা জানি, যেটা এই মুহূর্তে আমরা চ্যানেলে ওপেন করব না। অবশ্যই পাব। যারা বিরোধ করছে আমাদের সমাজের মানুষ, তারাও পাবে, পাবে না এমন কথা নাই, পাবে, বিরোধ করলেও পাবে। কিন্তু এমন বিরোধ না করা হোক যে ধীরে ধীরে নিজেদের ভিতরে এক বিচ্ছিন্ন মানসিকতা তৈরি হোক। এটা আমাদের কাম্য নয়। চিরদিন আমরা সাম্যবাদী। আমাদেরকে আমাদের মা শান্তি মাতা এই আচারমালা গলায় দিয়ে বলেছিলেন বা শিখিয়েছিলেন যে আচারমালা গলায় থাকলে মনে করিস সে তোর একজন ভাই। তাই এমন বিরোধ যেন আমরা না করি।
যে আমাদের সমাজের মানুষ আমরা বিচ্ছিন্ন হয়ে যাই একজন আর একজন থেকে। সবার কাছে করযোগে অনুরোধ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। আজকে আমরা অনেক কিছু শিখলাম, জানলাম, এবং আশা করছি আজকের পর থেকে প্রচুর মানুষ যারা দেখবেন, জানবেন এই চ্যানেলের থ্রু দিয়ে, তারাও আপনার এই কথায় সমৃদ্ধ হবে। আশা করছি পরবর্তী ক্ষেত্রে আপনাকে আমরা আবার পাবো। অবশ্যই। হরিবোল। নমস্কার সবাইকে। যদি কোনো ভুল ত্রুটি হয় আমার কথায়, যদি কাউকে কোনো আঘাত দিয়ে থাকি, অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। আসলে কথা যখন বলতে হয় তখন অনেক কিছুই এসে যায়। যাই হোক, পরবর্তী সময়েও যদি কখনো আপনারা আমাকে আমন্ত্রণ জানান, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। নমস্কার। নমস্কার।